লক্ষ্মী, মারে, কোথায় গেলি? লক্ষ্মী, না, এই মেয়েটা কার নারকেল গাছে উঠে বসে আছে কে জানে। হায় ভগবান, আমার মেয়েটার কি হয়ে গেল? লক্ষ্মী হলো নয়নের মেয়ে। অচিনপুর গ্রামে তাদের বসবাস। মামরা মেয়ে লক্ষ্মীকে তার বাবা নয়নেই আগলে রাখতো, কিন্তু লক্ষ্মী তখন তার বাবার কোনো কথাই শুনতো না। আহা, এখানে বসে আছি, পুরো অচিনপুর দেখতে পাচ্ছি। আগে জানলে রোজ এখানে বসে থাকতাম। হঠাৎ আমার রিক্সা এমন ভারী লাগছে কেন? তখনই রিক্সাওয়ালা পিছনে তাকিয়ে দেখে লক্ষ্মী তার রিক্সাতে বসে আছে। কি ব্যাপার, আপনি আমার রিক্সায় কখন উঠলেন? আমি তো গাড়ি থামাইনি। তাহলে আমি নারিকেল গাছে থাকি গো, এখানে তো এক লাফে উঠে গেলাম। কে? নারিকেল গাছে? ধুর, ওসব শুনে আমার কাজ নেই। কোথায় যাবেন বলুন? কোথায় যাব? কোথায় যাব? ও, আমি তো শ্বশুর বাড়িতে যাব। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ি কোথায় সেটা তো বলবেন। তোকে বললাম না শ্বশুর বাড়ি যাব। এই কোন পাগলের পাল্লায় পড়লাম তো। এই মেয়ে, নামো আমার গাড়ি থেকে, নামো বলছি। এখানে নামবো কিভাবে? যেখানে নারিকেল গাছ আছে সেখানে আমাকে নামিয়ে দে। রিক্সাওয়ালা তখন একটি নারিকেল গাছের নিচে লক্ষ্মীকে নামিয়ে দিয়ে চলে যায়। আর লক্ষ্মী সে নারিকেল গাছে উঠে বসে। সে গাছের নিচ দিয়ে যাচ্ছিল কান্ত, আর গাছের নিচ দিয়ে আসতেই লক্ষ্মী এক লাফে কান্তর কোলে এসে পড়ে। কান্ত তো অবাক হয়ে যায়। এ তো ডানা কাটা পড়ি, মনে হচ্ছে ডানাগুলো কেউ কেটে ফেলেছে, তাই একদম মাটিতে পড়ে গেল। ভাগ্যিস আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। এই ছেলে, নামা নামা বলছি আমাকে। মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। যাক বাবা, আপনি তো নিজে এসে কোলে পড়লেন। যার রূপ এত সুন্দর, তার ব্যবহার কি করে এত খারাপ হয়? লক্ষ্মীকে খুঁজতে খুঁজতে নগেন সেই নারিকেল গাছের নিচে চলে আসে। আর লক্ষ্মী আর কান্তকে এই অবস্থায় দেখে ফেলে। হায় ভগবান, এই মেয়ে এগুলো কি শুরু করে দিয়েছে? কয়েকদিন পর তো আমাকে এই গ্রাম থেকে বের করে দেবে। না, আজই একটা ব্যবস্থা করতে হবে। তারপর লক্ষ্মীর বাবা ওদের কাছে যায় আর বলে, এই ছেলে, আমার মেয়ের সাথে এখানে বসে প্রেম করা হচ্ছে? হায় হায় ভগবান, এই অবস্থায় গ্রামের কত মানুষ না জানি দেখেছে। আমার মেয়েটার এখন কি হবে? কিভাবে বিয়ে দেব এই মেয়েকে আমি? এই যে কাকু, এসব আপনি কি বলছেন? আমি তো এর আগে আপনার মেয়েকে কখনো দেখিনি। হায় হায় ভগবান, এখন আমার মেয়েটার কি হবে? ভালোই হলো, মা তো আমাকে কোনো দিন বিয়ে দেবে না। তার চেয়ে বরং এই মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই। শুনুন কাকু, আমার তো ভুল হয়ে গেছে, এখন কি করতে হবে বলুন। এই তো বেটা লাইনে এসেছে, বিয়ে করতে হবে, বুঝলে? বিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে তাই করুন, আমার কোনো আপত্তি নেই। তারপর কান্ত বিয়ে করে নতুন বউ বাড়িতে নিয়ে আসে আর তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, কোথায় গেলে? দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি। এমন ষাঁড়ের মতো চেঁচানোর কি আছে? কি এনেছিস দেখি? এ কি? এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে নতুন বউ। হ্যাঁ মা, এ হলো তোমার নতুন বৌমা। এই লক্ষ্মী, মাকে প্রণাম করো। কি, তুই এই মেয়েকে বিয়ে করেছিস? হায় ভগবান, এই ছেলে আমার কথা না শুনে বিয়েও করে ফেললো। লক্ষ্মী তখন তার শাশুড়িকে প্রণাম করে আর ঘরে চলে যায়। আচ্ছা,
তোমাদের বাড়িতে কোনো নারকেল গাছ আছে? আছে মানে? অনেক বড় একটা গাছ আছে। কেন, তুমি কি নারকেল খাবে? না, তুমি ঘুমাও, আমি আসছি। কি ব্যাপার? গিন্নি সেই কখন বাইরে গেল, এখনো এলো না। দেখি তো বাইরে গিয়ে। কান্ত তখন বাহিরে বের হয় আর বাহিরে বেরিয়ে দেখে নতুন বউ নারকেল গাছে। এ আমি কি দেখছি? আমার বউ ঘর রেখে নারকেল গাছে ঘুমাচ্ছে। ও গিন্নি, গিন্নি, নেমে এসো, নেমে এসো নারকেল গাছ থেকে। তারপর কান্ত তার বউকে ঘরে নিয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার বউ পাশে নেই। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বাবা কান্ত, বাহিরে আয় তাড়াতাড়ি। হায় হায়, এ কি সর্বনেশে কাণ্ড! আমি এসব কি দেখছি? নতুন বউ কি না নারিকেল গাছে! এভাবে কেটে যায় বেশ কিছুদিন। লক্ষ্মী রোজ নারকেল গাছে থাকতো আর সে খবর গ্রামের সব মানুষের কাছে পৌঁছে যায়। যেমন আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, এবার বোঝ। হ্যাঁ গো দিদি, শুনলাম কান্ত নাকি বিয়ে করেছে। আবার সেই বউ নাকি সারাক্ষণ নারকেল গাছে বসে থাকে। তা বলে কি, বউটাকে একটা কবিরাজ দেখাও, দেখবে ঠিক হয়ে যাবে সব। মহিলার কথা শুনে কান্ত একজন তান্ত্রিক বাবাকে বাড়িতে নিয়ে আসে। আর তান্ত্রিক বাবা অনেকক্ষণ যজ্ঞ করার পর লক্ষ্মীর ভেতর থেকে এক প্রেতনি বেরিয়ে আসে। ও, এই ব্যাপার। তুই গেছো পেতনি? তুই থাকবি গাছে? তুই কেন এই মেয়ে শরীরে? যা, চলে যা, নয়তো এই দেখ আগুন। আগুনের ভয়ে সে গেছো পেতনি সেখান থেকে চলে যায়। আর তান্ত্রিক বলে, এই গেছো পেতনি আপনার বউ শরীরে বাসা বেঁধেছিল, তাই সে নারকেল গাছে থাকতো। আজ থেকে সে আর কদমতলি নামে একটি গ্রামে বাস করত রাকেশ। তার ছিল 3টি কন্যা, কিন্তু রাকেশ তার এই মেয়ে কন্যাকে একদম পছন্দ করে না, কারণ তার ছেলে সন্তান পছন্দ ছিল, কিন্তু তাদের কোনো ছেলে সন্তান ছিল না। এ নিয়ে তাদের বাড়িতে সব সময় ঝগড়া লেগেই থাকতো। একদিন সকালবেলা, বাবা বাবা, এই নাও তোমার ব্যাগ, তুমি তো এখন কাজে চলে যাবে। এ রে, যা, এবার তো আমার সর্বনাশ হয়ে যাবে। কেন বাবা, কি হয়েছে? কি আবার সর্বনাশ হবে তোমার? কারণ তোদের এই অপয়া মুখ দেখলে তো আমার কোনো কাজই ভালোভাবে হয় না, সর্বনাশ ডেকে আনে। যা, চলে যা এখান থেকে। এ কথা শুনে রিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর রাকেশ তার কাজে চলে যায়। এভাবেই অনেকদিন চলে যায়। রাকেশের স্ত্রী আবারও গর্ভবতী হয়। রাকেশ তখন অনেক খুশি হয়ে যায় আর বলে, এবার আমার ছেলে সন্তান চাই, আর ছেলে সন্তান হলে আমি গ্রামের সকলকে মিষ্টি খাওয়াবো।
এভাবে অনেক দিন কেটে যায় আর এবারেও রাকেশের ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান হওয়াতে রাকেশ ভীষণ রেগে যায় আর বলে, না, এবার আর এই কন্যাকে আমার বাড়িতে রাখবো না, একে আমি নদীতে ফেলে দিয়ে আসবো। না গো না, তুমি এভাবে বলো না। ও যে আমাদের সন্তান, ওকে তুমি নদীতে ফেলে দিও না। না, এই সন্তান আমি মানি না, আমি এক্ষুনি একে নদীতে ফেলে দিয়ে আসবো। যেই বলা সেই কাজ। রাকেশ তখনই সেই কন্যাকে নিয়ে নদীর কাছে যেতে লাগলো। রাকেশের বউ অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু রাকেশ কোনো কথাই শুনলো না। আর নদীতে গিয়ে একটি পাত্রে সন্তানটিকে রেখে সে পাত্রটি ভাসিয়ে দিল। যা, এবার কোথায় যাবি যা, হা হা হা, এবার আমার চিন্তা মুক্ত। একে আমার সন্তান কোথায়? ওকে আমি নদীতে ফেলে রেখে এসেছি, এবার আর আমার কোনো চিন্তা নেই। আহ, এসব তুমি কি বলছো গো? আমার সন্তান। এভাবেই রাকেশের বউ কান্না করতে থাকে। অন্যদিকে সেই পাত্রটি ভাসতে ভাসতে মৎস্য রানীর দেশে চলে যায়। আর সেই সময় মৎস্য রানী সে পাত্রটা দেখতে পায়। এ কি, এই পাত্রটা কিসের? পাত্রটা তো এদিকেই আসছে, যাই তো গিয়ে দেখি কি আছে ওখানে। এ কি, এখানে তো একটা কন্যাকে দেখতে পাচ্ছি। বাহ, কি সুন্দর দেখতে। বাহ, কন্যাটি তো আমাকে দেখেই হাসছে। এরপর মৎস্য রানী সেই কন্যাকে সাথে করে নিয়ে গেল। আর মৎস্য রানী পরিবারের সবাই সেই কন্যা সন্তানকে দেখতে পেল। আর সবাই বলতে লাগলো, একই মৎস্য রানী, আপনার হাতে তো একটি কন্যা সন্তানকে দেখতে পাচ্ছি, কিন্তু একে আপনি কোথায় পেলেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে একে আমি একটি পাত্রে পেয়েছি। আমি অনেক বছর থেকে তোমাদের মৎস্যরানী হয়ে এখানে আছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার কোনো সন্তান নেই। কিন্তু আজ আমি এই কন্যা সন্তানকে পেয়েছি, তাই আজ থেকে এই আমার সন্তান। কিন্তু রানীমা, এ তো কোনো এক মানুষের কন্যা, আর সে কি করে মৎস্য রানীর কন্যা হতে পারে? সে মানুষ কন্যা, তাতে কি হয়েছে? আজ থেকে সে মৎস্যরানীর মানুষ কন্যা হয়েই বড় হবে। তোমরা সব সময় আমার কন্যার খেয়াল রাখবে। জি মৎস্য রানী। এরপর থেকে সে কন্যাটি মৎস্য রানীর কাছে বড় হতে থাকে। আর মৎস্য রানী তাকে নদীতে সাঁতার কাটা সহ কিভাবে পানিতে নিঃশ্বাস নিতে হয় সব কাজ শিখিয়ে দেয়। মৎস্য রানী তার কন্যার নাম রাখে মনীষা। এখন মনীষা বড় হয়ে গেছে। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ রে মা, বল। আমি তো তোমাদের মতো দেখতে নই, আমি তো একদম আলাদা দেখতে। তোমাদের পুরো শরীর কত সুন্দর, আর আমি তো একদম আলাদা। তাহলে আজকে তোকে পুরো ঘটনা খুলেই বলি। তাহলে শোন, তুই হলি একজন মানুষের সন্তান, আর আমরা হলাম মৎস্যরানী, আর তাই আমরা পানিতে থাকি। কি, আমি কি তাহলে তোমার সন্তান নই? না রে মা, তুই আমার কন্যা সন্তান নস, কারণ আমি তোকে এই নদীতে একটি পাত্রে পেয়েছিলাম, আর ছোট থেকেই তোকে এত বড় করে তুলেছি। আর এখন তুই বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। তুই যদি এখন চলে যেতে চাস তাহলে যেতে পারিস, আমি তোকে বাধা দেব না।
না না মা, এভাবে বলো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। জন্ম দিলেই মা হওয়া যায় না। তুমি আমাকে ছোট থেকেই এত বড় করে তুলেছো। তুমিই আমার মা। আর যারা আমাকে এভাবে রেখে চলে গেছে তারা কখনোই আমার বাবা মা হতে পারে না। এসব কথা শুনে মৎস্য রানীর চোখে জল চলে এলো। আর মৎস্য রানী তার কন্যাকে জড়িয়ে ধরলো আর সেখানে সুখে থাকতে লাগলো। অন্যদিকে রাকেশের বউ বলতে লাগলো, না জানি আমার মেয়েটা কোথায় আছে, কার কাছে আছে। হে সৃষ্টিকর্তা, আমার মেয়ে যেখানেই থাক, ওকে তুমি সুস্থ ও সুখী রেখো। সে যেন মায়ের অভাব কখনো বুঝতে না পারে। কিশোরগঞ্জ গ্রামে এক ছেলে থাকতো। তার নাম কানাই। কানাই তার কাকা কাকির সাথেই থাকতো। কানাইয়ের বাবা মা কেউ নেই, তাই ছোট থেকে সে তার কাকা কাকির কাছে বড় হয়েছে। কানাইয়ের কাকি ছিল হিংসুটে স্বভাবের। সে কানাইকে দিয়ে বাসার কাজ করে নিত। একদিন, কানাই, কানাই, কোথায় রে তুই? কাকিমা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, ডাকছি। কোথায় কোথায় থাকিস? হ্যাঁ, তোর খোঁজই পাওয়া যায় না। যা, বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যা। তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। আচ্ছা কাকিমা, ঠিক আছে, আমি এক্ষুনি যাব আর আসবো। এরপর কানাই বাজারের ব্যাগ নিয়ে যেতে থাকে। যেতে যেতে তার সাথে রতনের দেখা হয়। রতন কানাইকে দেখে মনে মনে ভাবতে থাকে, এই তো কানাই যাচ্ছে। এই বোকা ছেলেটা দ্বারাই কাজ করিনি, আমারও বেশ উপকার হয়ে যাবে। কানাই অনেক বোকা ছিল, তাই ওকে যে যা বুঝাতো তাই বুঝতো। রতন এসব মনে মনে ভেবে কানাইকে ডাকতে থাকে। কানাই, এই কানাই, কোথায় যাচ্ছিস? এই যে কাকু, বাজার করতে যাচ্ছে। তা তুমি কি করছো গো? আর বলিস না, এই চালের বস্তা তুলতে আমার কোমর যাচ্ছে রে। একটু সাহায্য কর না রে। কিন্তু কাকিমা তো তাড়াতাড়ি বাজার নিয়ে যেতে বলেছে। ও, পরে নিয়ে যাস, আমাকে একটু সাহায্য কর না রে বাবা। আচ্ছা কাকু। এরপর রতন মনে মনে মিটিমিটি হাসে আর কানাই রতনকে সাহায্য করে। সে চালের বস্তা পিছিয়ে নিয়ে বাড়ি অবধি রেখে আসে। তারপর কানাই বাজার করে। বাসায় ফিরতে অনেক দেরি করে ফেলে। এদিকে কানাইয়ের কাকিমা অনেক রেগে ছিল। কানাই বাড়িতে আসার সাথে তার কাকিমা বলে ওঠে, এই যে নবাব পুত্তর, এতক্ষণে আপনার আসার সময় হলো? হ্যাঁ রে, তুই বলে যাবি আর আসবি, এই তো যাওয়া আসা হলো। হারামজাদা, বসে বসে খাস তো গায়ে লাগে না, তাই না? আজ তোর খাওয়া দাওয়া সব বন্ধ। কিন্তু কাকিমা। চুপ, যা, দূর হ আমার সামন থেকে। এরপর কানাই মন খারাপ করে চলে যায়। কানাইয়ের কাকি সত্যি সত্যি রাতে কানাইকে কিছু খেতে দেয় না। কানাই শুয়ে শুয়ে বলতে থাকে, ইস, আমার যে বড্ড খিদে পেয়েছে। খিদে জ্বালা যে আমার ঘুমও আসছে না। কাকিমা এমন কি করে করে? আমার যে খুব খিদে পেয়েছে।
কানাইয়ের না খেয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল। সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসছিল না। তাই কানাই ভাবে, না, আমি যে আর থাকতে পারছি না। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। যাই, গিয়ে দেখি কোনো খাবার আছে কিনা। এরপর কানাই চুপি চুপি রান্নাঘরে আসে, আর সে একটু পান্তা ভাত দেখতে পায়। এত খিদে পেয়েছিল যে সে হাপুস হুপুস করে খেতে গিয়ে প্লেটটা তার হাত থেকে পড়ে যায়। আর কানাইয়ের কাকি শব্দ শুনে উঠে আসে। হায় হায় রে, এ কোন চোরকে আমি বাসায় রেখেছি? এ যে আমার খাবার চুরি করে খাচ্ছে। কাকিমা, আমার যে খুব খিদে পেয়েছিল গো, তাই। চুপ, চোরের আবার বড় গলা। থাম, আজ তোর এমন হাল করব না। এ কথা বলে কানাইয়ের কাকি কানাইকে লাঠি দিয়ে মারতে থাকে। আর কানাইয়ের কাকু এসব কিছু দেখেও কিছু বলতে পারে না। ও কাকিমা, আমাকে মেরো না, আমার খুব লাগছে। ইস, আমাকে মেরো না কাকিমা, তোমার পায়ে পড়ি। আমাকে মেরো না কাকিমা। কানাইয়ের কাকি কানাইকে মেরে চলে যায়, আর কানাই কান্না করতে করতে ঘরে যায়। আর শুয়ে শুয়ে বলে, আজ বাবা মা নেই বলে আমি দুবেলা দুমুঠো খেতেও পারি না। বাবা মা, তোমরা থাকলে কি আমার সাথে এরকম করতে পারতে? আমাকে তোমরা কেন আমাকে রেখে চলে গেছো? আমার যে অনেক কষ্ট হয় মা। কানাই কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কানাইয়ের কাকি কানাইকে ডাকতে থাকে। কানাই, কানাই, এই নবাবজাদা, তোর এখনো ঘুম হয় না? কি রে, কোথায় তুই? কানাইয়ের শরীরটা তেমন ভালো না। সে আস্তে আস্তে উঠে বাইরে গিয়ে বলে, কাকিমা, আমাকে ডাকছো? হ্যাঁ, তোকে ডাকছি। বলি কি, তোর ঘুম হয় না? যা, কাঠগুলো কেটে দে, রান্না করব। ঘরে যে কোনো খড়ি নেই। কিন্তু কাকিমা, আমার শরীরটা আজ ভীষণ খারাপ। আমি যে কাঠ ফাড়াতে পারবো না। কি? তোর এত বড় সাহস? আমার মুখের উপর না করছিস? যা বলছি, আজ কাঠ না কাটলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। বসে বসে খাওয়া আমার বাড়িতে চলবে না। কানাই কোনো উপায় না পেয়ে মন খারাপ করে কাঠ ফাটাচ্ছিল। তার দুই হাতে বড় বড় ফুসকা পড়ে যায়। ইস, আমি যে আর পারছি না। কাকিমাকে আমার অসুস্থতাও বোঝে না। ইস, আমার হাতে যে ফোসকা পড়ে গেছে। আমি কি করে কাঠ ফাড়াবো? কানাই এসব বলে যখন কান্না করছিল, তখন সেখানে তার কাকিমা আসে আর বলে, কিরে বজ্জাত ছেলে, কাজ করা বাদ দিয়ে ন্যাকা কান্না করছিস? কাকিমা, আমার যে খুব কষ্ট হচ্ছে গো। আমি আর কাজ করতে পারছি না। কে? কাজ করতে পারছিস না? ঢং করার জায়গা পাস না। কাজ করতে পারবি না, আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। বের হ।
কাকিমা, দয়া করে আমাকে বের করে দিবি না? আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। কাকিমা, তুমি এরকম করো না। যাওয়ার জায়গা নেই? আমি কি করব? হ্যাঁ, তুই এখনই দূর হ আমার বাড়ি থেকে, যা বলছি। কানাইয়ের কোনো কথাই তার কাকিমা শোনে না, কানাইকে বাড়ি থেকে বের করে দেয়। কানাই কান্না করতে করতে এক বড় গাছের নিচে যায়। আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমি কোথায় যাব? আমি কি খেয়ে থাকবো? আমার যে এখানে কেউ নেই। কানাই যখন এসব বলে কান্না করছিল, হঠাৎ তার মাথায় এক বুদ্ধি আসে। আচ্ছা, আমার তো যাওয়ার জায়গা নেই, আমাকে তো কেউ এমনি এমনি খাবারও দিবে না। আমার বাবা আর কাকু তো নাপিতের কাজ করতো, আমিও তো পারি। আমি বরং এই গাছের নিচে সবার চুল কেটে দিব, তাহলে যা টাকা পাবো তা দিয়ে আমার দিন চলে যাবে। আমি বরং এক কাজ করি, কারো বাসায় কাজ করে কিছু টাকা জোগাড় করি। এরপর কানাই গ্রামে অন্যের বাসায় কাজ করে, কিছু টাকা জোগাড় করে, আর তা দিয়ে কেচি আর যা যা লাগবে কিনে নেয়। এই চুল কেটে নিবে চুল? আমি অনেক ভালো চুল কাটতে পারি, একবার কাটলে আবার পরে কাটতে আসতে চাইবে গো। কে চুল কাটবে? আসুন আসুন, চুল কেটে নিন। কানাই অন্য গ্রামে সেই গাছের নিচে নাপিতের কাজ করত। গ্রামের সবাই তার কাছে চুল কেটে নিত। আস্তে আস্তে তার চুল কাটা জনপ্রিয় হয়ে ওঠে, সবাই তার দোকানে ভিড় জমাতো। কানাই নাপিতের কাজ করে বাড়ি বানায় আর সেখানেই থাকতে শুরু করে। আজ আমি কাজ করে নিচে একটা বাড়ি বানালাম। কারো উপর ভরসা করার চেয়ে নিজে কর্ম করে চলা অনেক ভালো। এখন আমায় আর না খেয়ে থাকতেও হয় না। কানাই তার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজে একটা ভালো পর্যায়ে গেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে ভালো কিছু করা। কোনো কাজেই ছোট না, নিজের চিন্তা ভাবনাকে সৎ পথে আনলেই জীবন সুন্দর।